কি ক্লাস শুরু হয়ে গেছে না। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে যেমন বলছে আসলে কিন্তু একেবারে চাপিয়ে দিয়েছো তোমরা। যাই হোক, আই অলওয়েজ এনজয় টিচিং। আমাদের আজকের টপিক হলো ইসিজি। আমি যেটা করব, একটা ইসিজি দেখাবো তোমাদেরকে। ধরো 30-40 সেকেন্ড সময় দিব, তুমি রাফলি একটা তোমার নিজের ডায়াগনোসিসটা লিখবা নিজের কাছে। এরপরে সেটা ডায়াগনোসিসটা কি, কেন হলো, কি কোশ্চেন হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি যখন কোশ্চেন করব তখন কেউ যেন ওটা উত্তর দাঁড়িয়ে করে। পলাশ, তুমি কি মডারেট করবে? হ্যাঁ, করবো স্যার। যিনি অ্যান্সার দিতে চাইবেন স্যার, উনি একটু হাত তুলবেন, তাহলে আমরা তাকে অ্যালাউ করবো। ওটা তুমিই করবা, আমি কিন্তু ওগুলো হ্যাঁ, কিছু দেখছি না, আমি শুধু আমার ঠিক আছে স্যার, সমস্যা নাই, সমস্যা নাই স্যার। আর যারা একটু ইন্টারঅ্যাক্ট করতে চাইবেন, একটু কষ্ট করে হ্যান্ড রেজ করবেন, আমরা আপনাদের সুযোগ দেব। সবাই মিলে একসাথে কথা বলবেন না। আর স্যার যখন বলবেন আমরা তখনই আপনাদেরকে ফ্লোর ওপেন করে দেব। আচ্ছা, এই সিটা যে দেখছো এরকম ইসিজি প্রায় দেখবে। এই ধরনের পেশেন্ট গুলো তোমাদের ইসিজি ফাইন্ডিংস গুলো তোমরা একটু লেখো। ফাইন্ডিংস গুলো, নট ডায়াগনোসিস। আমি 30 সেকেন্ড সময় নিব, তাই না? মনে রাখতে হবে আমরা একটা সিস্টেম চালু করি। সিস্টেমটা কি? আমি সিস্টেমিক ওয়েতে ইসিজিটা দেখবো। আমার কাছে যখন কোনো ইসিজি আসে আমি করি কি জানো? আমি একটু দেখাচ্ছি একটা জিনিস। পয়েন্টার, লেজার পয়েন্টার। আমি সবার আগে দেখি তার স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে কিনা, তারপরে চট করে দেখি স্পিডটা কেমন। এটা আমার একদম সেকেন্ড নেচার হয়ে গেছে। এরপরে যেটা দেখি রোগীর নামটা কি, বয়সটা কি। এই সিটি যেমন একাডেমিক সিটি, এটার মধ্যে নাম বয়স লেখা নেই, কিন্তু এমনিতে এটা দেখাটা খুব জরুরি। অনেক এম্বারেসিং সিচুয়েশন থেকে তুমি করে যাবা। আচ্ছা, এরপরে কি দেখবো? আমি তখন লিড 1 এর দিকে তাকাই। আমি যে কমপ্লেক্সটা দেখছি তার আগে কোনো পি ওয়েভ আছে কিনা, কিউআরএস এর আগে। যদি থাকে এটা সাইনাস। সাইনাস বললেই তো হবে না, কখন আমি সাইনাস রিদম বলবো যখন কিউআরএস এর আগে পি ওয়েভ থাকে এবং সেই পি ওয়েভটা লিড 1, 2, 3 তিনটাতেই পজিটিভ। আমি সুনিশ্চিত সেটা সাইনাস নোড থেকে আসছে। এবং সেক্ষেত্রে একটুখানি আমি ইচ্ছা হলে এভিআর দিকে তাকাবো, দেখবো সেখানে যে পি ওয়েভটা নেগেটিভ আছে। এটাই যে বৈশিষ্ট্য, যে সাইনাস রিদমে আছে, স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে, স্পিড ঠিক আছে। এবার আমার দেখা শুরু। এখন কেউ একজন বলবে তোমার কি ফাইন্ডিং পেয়েছো? কেউ বলতে চাইলে একটু হাত তুলেন। শরীফুল হালিম, প্লিজ আনমিউট করে বলেন। Sir, this is a 12 lead surface ECG showing rate is around 60 to 70. Rhythm is regular. There seems to be a prolongation of the PR interval. Axis is, there is right axis deviation. 2-3 AVF shows there is a notching of the S wave in lead 2 and AVF. And there is also a wide and slurred S wave in lead 1 AVL. And then assessment of the precordial lead shows there is R is dominant and there is STT changes, secondary STT changes. So, and also there is an M pattern in V2 and V3. So from this ECG, my impression is that the patient has a sinus rhythm with right ST deviation with an RBB pattern, right bundle branch, complete RBB pattern with secondary STT changes with first degree heart block, sir. এক্সেলেন্ট। নাকি 2 সিলেন্ট বলবো? অনেক কিছু বলেছে সে। আমি একটু গুছিয়ে বলি। আমি যখন দেখবো রেটটা দেখার জন্য তোমরা খুব সহজ একটা জিনিস করবা। এগুলো সব 10 সেকেন্ডের ইসিজি। আমরা গুনে নিই কয়টা ইসিজি আছে। 1 আর ওয়েভ আছে, লিড
1 2 3 4 6 7 10 চারটি 6 2 60 10 6টা 4 5 6 7 এইটা হলো 60 পার মিনিট সাইনাস কিনা পিওএফ যে বলেছি প্রত্যেকটা আগে পিওএফ আছে এবং সেটা লিড 1 2 3 তে পজিটিভ শুরু শুনতে সমস্যা হচ্ছে স্যার সিসিজি রিদমিস্টিক লিড এটুকু আমরা বলে শুনি উইথ নর্মাল স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড স্পিড এই কথাটাও তোমরা বলা অভ্যাস করলে মিস হবে না যে তোমার কিনা উইথ নর্মাল স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড স্পিড এরপরে কি বলবো দ্য রেট ইজ অ্যারাউন্ড 60 পার মিনিট রেগুলার অ্যান্ড সাইনাস তারপর কথা কি পি ওয়েভ ইজ নর্মাল বাট পিআর ইন্টারভেল ইজ প্রলং আমি স্টেপ ওয়াইজ যাব প্রলং কতটুকু আমি খুব ভালো দেখতে পাচ্ছি যে V1 এ দেখতে পাচ্ছি 5 ঘর 6 ঘরের মতো তার মানে 4 6 24 240 মিলি সেকেন্ড এরপরে কি বলবো কিউআরএস কমপ্লেক্স শোজ দেয়ার এস লিড স্লার্ড এসওয়েভ লিড 1 এ থাকা মানে লেফট ভেন্ট্রিকাল লিডে আরওয়েভ ঠিক আছে কিন্তু রাইট ভেন্ট্রিকালটা অনেক ডিলেইড রিপোলারাইজেশন হচ্ছে কেন আমি চট করে V1 এ যাব there is RSR pattern in V1 V2 V3 so this is RBDP is it complete আমি এখন কি বলছি হোয়াইট তে একটু দেখি কয় ঘর 1 2 3 প্রায় 3.5 ঘরের মতো 1 2 3 হ্যাঁ 3.5 প্রায় 4 ঘরের মতো তার মানে 140 150 মিলি সেকেন্ড 4 4 16 তাই না তারপরে কি বলবো but the axis is right axis deviation ও খুব সুন্দর করে বলেছে because S is greater than R in lead 1 due to what is there any evidence of RVH তা না RVH যদি হতো তখন কিন্তু V1 এ লেফট যে রেবিটিয়ারটা সেটা কিন্তু রাইট রেবিটিয়ারের থেকে বড় হওয়ার সম্ভাবনা বেশি ছিল সেটা কিন্তু নাই তাহলে এটা ডিউ টু লেফট anterior hemiblock না posterior hemiblock left posterior hemiblock সেটার জন্য রাইট এক্সিস ডেভিয়েশন তাহলে আমরা কি পেলাম এই যে there is ST depression TF inversion in V1 V2 এইটুকু বলে আমি থেমে যাব এটা হলো সেকেন্ডারি চেঞ্জ তাহলে আমার ডায়াগনোসিস কি দাঁড়াবে 12 plate ECG with sinus rhythm with a rate of 60 beats per minute showing complete right bundle branch block with left right axis deviation due to left posterior hemiblock with first degree heart block এই হলো আমার এরপরে সাধারণত আমরা ওসপিতে এই রোগীর সাথে করে দিয়ে রাখি সিনারিও দিয়ে রাখি this patient came with history of syncope বা loss of consciousness 2 times now he has come for a cardiac evaluation trifascicular block first degree heart block, right bundle branch block, left posterior hemiblock, তার সাথে history of syncope, class 1 indication for pacemaker. এই পেশেন্টে তুমি ইভ্যালুয়েশনের জন্য আর কি চাই কেউ যদি বলে হল্টার আমি মেনে নেব কেউ যদি বলে না আমি স্ট্রেট এই পেশেন্টের জন্য পেসমেকার ইন্ডিকেশন মনে করছি আমি সেটা মেনে নেব কারণ তার লস অফ কনসিয়াসনেস এর বর্ণনাটা যদি সিনকোপের মতো হয় তাহলে সিনকোপটা কি ট্রানজিয়েন্ট লস অফ কনসিয়াসনেস ডিউ টু কি ভাস্কুলার কজ উইথ কমপ্লিট রিকভারি এন্ড উইদাউট এনি ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট ট্রানজিয়েন্ট ভাস্কুলার কজ মেনলি নাকি খুব ইম্পর্টেন্ট জিনিস হলো কোনো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকবে না যদি সিনকোপের মতো হয় আমি স্টেট পেসমেকারে যেতে পারি না হলে আমি শুধু বলবো একটা হল্টার মনিটর করো তার সাথে আর কি চাইবো স্ট্রাকচারটা ঠিক আছে কিনা এটা সাধারণত ওসপিতে কোশ্চেন দিই হোয়াট ইনভেস্টিগেশন উইল ইউ সাজেস্ট অবশ্যই যে কোনো কার্ডিয়াক পেশেন্টের স্ট্রাকচার দেখতে হবে তার মানে এটা ইকো তার সাথে এই যে হল্টার মনিটরটা বললাম
যদি প্রয়োজন হয়, আমি শিওর না, তাহলে অ্যাডভান্স টেস্ট কি করতে পারি? টিল্ট টেবিল টেস্ট। ব্যাস, এই শেষ। আমার কিন্তু ওখানে ইনভেস্টিগেশন আর খুব বেশি জরুরি না। এবার কোশ্চেন আছে কারণ? স্যার একজন একটা কোশ্চেন করেছে, একটু আবার যদি আপনি এক্সপ্লেইন করতেন, আরভিএইচ না কেন এটা? আরভিএইচ হলে আমরা কি পেতাম? আরভিএইচ হলে এই যে আরএসআর প্যাটার্নটা, লেফট যে আরটা সেটা কিন্তু বড় হতো। 2 নম্বর, আরভিএইচ কিসের জন্য হতে পারে? পালমোনারি হাইপারটেনশন। তো পালমোনারি হাইপারটেনশন হলে আমার রাইট এট্রিয়ামটা বড় হওয়ার কথা, অথবা সেকেন্ডারি টু লেফট সাইড, তার মানে মাইটাল স্টেনোসিস, তাহলে আমার লেফট এট্রিয়ামটা বড় হওয়ার কথা। তুমি খেয়াল করে দেখো, তার রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম কোনোটাই বড়র কোনো লক্ষণ পাচ্ছি না। আর কি হতে পারে? যদি আরভিএইচ হতো, তার এই যে দেখো এসটিটিওএফ চেঞ্জটা শুধুমাত্র V1 V2 তে পেয়েছি, V3 V4 এগুলোতেও নেই। তার যেখানে এক্সিস চেঞ্জ করে ফেলছে সেটা সিগনিফিকেন্ট আরভিএইচ, তার ক্ষেত্রে এই সেকেন্ডারি এসটিটিওএফ চেঞ্জগুলা একদম V4 V5 পর্যন্ত চলে যাওয়ার কথা। কাজে আমি কোনো এট্রিয়াল সাপোর্ট পাচ্ছি না, এবং আর ভেন্ট্রিকুলার রিপোলেশন অ্যাবনর্মালিটি খুব বেশি দূর বিস্তৃত হয়নি। সেটার জন্য আমার মনে হচ্ছে এটা পিওরলি কন্ডাকশন ডিফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। তার সাথে আরেকটা সুবিধা হলো, তার তো এভি নোডেও প্রবলেম পাচ্ছি, পিয়ার ইন্টারভেল প্রলং, সেটাও ইন্ডিকেট করে এটা কন্ডাকশন ডিফেক্টের দিকেই যাচ্ছে। আর কোনো কোশ্চেন? স্যার এই কোশ্চেনটা একটু অ্যান্সার দিয়ে আমরা পরেরটাতে যাই। তাহলে এভিআর কি স্টিলুয়েশন বলা যাবে? যখন বান্ডল ব্রাঞ্চ ব্লক থাকে তখন এভিআর এর সেকেন্ডারি চেঞ্জ এগুলা কিন্তু কোনো সিগনিফিকেন্স নাই। আর এমনিতেও এভিআর এ এসটি, তুমি দেখো তো এসটি মানে কি? যেখানে এস শেষ হলো, যেখানে টি শুরু হলো, তার জাংশন থেকে 80 মিলিসেকেন্ড দূরে, ওখানে তো বরং এসটি ডিপ্রেশন বলতে হবে। তোমরা ওই এস এই যে আরএসআর এর ওই যে ওখানে একটা অংশটাকে মনে করছো যে এটা এসটি এলিভেশন কিলার, তা তো না। জাংশন থেকে 80 মিলিসেকেন্ড দূরে আমাকে হিসাব করতে হবে, না নেই। আমরা নেক্সট ইয়েতে যাই। ডায়াগনোসিস লেখা আছে যেটা, এক মিনিট, complete right bundle branch block with the right axis division to the left posterior axis block with first degree AV block, right? যাচ্ছে না কেন? এই সিটা দেখো, সিনারিও যখন দেওয়া হবে বলবো এই রোগীটা এসেছে 2 ঘন্টার চেস্ট পেইন নিয়ে with sweating and hypotension. What is your diagnosis? Examination-এ pressure পেয়েছি 90/60 and pulse-টা খুব feeble. চ্যাট বক্সে কেউ লিখবেন না দয়া করে, কারণ অনেকেই প্র্যাকটিস করছে, তারা এত তাড়াতাড়ি পারে না। চ্যাট বক্সে ইসিজি ইন্টারপ্রিটেশনটা লিখবেন না। শুরু করি। স্যার ডক্টর তৌহিদ বলে একজন হাত তুলেছিলেন, উনি আনসার করতে চাচ্ছেন। বলো তো, আমার কিন্তু ডক্টর ভালো তৌহিদ, লাগছে এই যে তোমরা চট করে ইয়ে করবা, ভুল হোক শুদ্ধ হোক, তোমরা চমৎকার ভাবে অনেক কিছু বলতে পারো, সাহস করবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাই। ডক্টর তৌহিদ বলেন। তোমার ইসিজি ফাইন্ডিংস গুলো কি, তোমার ডায়াগনোসিসটা কি?
স্যার উনি মনে ডিসকানেক্টেড হয়ে গেছেন। আর কেউ বলবেন? আর কেউ বলবে? মারুফা, ডক্টর মারুফা প্লিজ। Assalamu alaikum, sir. হ্যাঁ বলো ভাই। Heart rate is irregular. There is ST elevation না in. রেটটা ইরেগুলার না, রিদমটা ইরেগুলার। Sorry, তুমি রেটটা rhythm কত is, বলো তো? sir, rhythm is irregular. হ্যাঁ রেট Rate is about 100. গুণিতে বলো, গুণি নাও। 10 সেকেন্ডের ইসিজি তো আমাদের পেপার গুলো এখন এগুলা সুন্দর করে 10 সেকেন্ড করা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 21 6 Yes, sir. Actually, 126 per minute and irregular. Right. and irregular is rhythm. PA wave is absent. Excellent. And there is ST elevation in the lead 2, 3 ABF. And there is ST depression in the 1 and ABL. Excellent. So my diagnosis is acute ST elevated inferior MI with atrial fibrillation. Excellent. না রে, এটা 3 সেলেন্ট বলতে হবে, এত ভালো বলছে। এখন আমি একটু খুশি হতাম, আমি 3 সেলেন্ট থেকে 1 সেলেন্ট কেটে নেব, 2 সেলেন্ট বলবো। কেন জানো? ওই যে বলেছিলাম ইটস এ 12 প্লেট ইসিজি উইথ রিদম স্ট্রিপ ইন V1 উইথ নর্মাল স্ট্যান্ডার্ডাইজেশন এন্ড এটা স্পিড লেখা নাই, কিন্তু যদি থাকতো আমি বলতাম স্পিডটাও বলো। শোভিং, তুমি খুব সুন্দর বলেছো। The rate is around 126 beats per minute. The rhythm is irregular. There is no P wave. এরপরে কি বলা উচিত? The QRS complexes are narrow, but there is the axis is কোথায়? বলবে তুমি? axisটা কোন দিকে? হ্যালো ডক্টর মারুফা বলেন। মারুফা, axisটা কোন দিকে বলো তো ভাই? Lead 1 upright, lead 2 তে down, lead 3 তে down. This is left axis deviation. Left-sided. Left axis deviation. Left side না, আমরা left axis deviation বলবো। With তুমি যেটা বলেছো, there is ST segment elevation in lead to 3 AVF with ST depression in 1 AVL. There is also T wave changes in lateral leads, V4 to V6. So my diagnosis, acute ST segment elevated inferior MI with atrial fibrillation with fast ventricular rate with left axis deviation due to left anterior hemiblock বা fascicular block। তার সাথে আরেকটা জিনিস আছে, তার দেখো পারসিস্টেন্ট এস, এটা লিড 1 এ আছে, এভিএল আমরা দেখতে পাচ্ছি না। ওদিকে তোমার আরএসআর প্যাটার্নের মধ্যে V1 V2 তে আছে, V1 এ পরিষ্কার V1 এও আছে। তুমি কয়েকটা বিটে কিন্তু একটু বোঝা যায়, কয়েকটা বিটে বোঝা যায় না। ওইটা না পড়লে মতো মাইন্ড করবো না, তবে লেফট এক্সিস ডিভিশনটা আমি একটু শুনতে চাইব, আর ফার্স্ট ভেন্ট্রিকুলার রেটটা আমি শুনতে চাইব। আচ্ছা, এই পেশেন্টের যখন ওসপিতে আমরা মার্কিং করি, একিউট শব্দের জন্য আলাদা মার্কিং, এসটি সেগমেন্ট এলিভেশনের জন্য আলাদা মার্কিং, ইনফিরিয়র এমআই তার জন্য মার্কিং বেশি, উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তার জন্য আলাদা মার্কিং, ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট তার জন্য আলাদা মার্কিং, লেফট এক্সিস ডেভিয়েশনের জন্য অল্প মার্কিং কিছু থাকবে। ওসপিতে যে যত সূক্ষ্মভাবে বলতে পারে ততই থাকবে। কেউ যদি এর সাথে বলে উইথ রিসিপ্রোকাল চেঞ্জ ইন ল্যাটারাল লিডস, তাহলে আরো খুশি হয়ে আমরা আরেকটু মার্কিং দিব, যদি মার্কিং খুব কম থাকবে 0.25 এর মতো। এই 1 AVL চেঞ্জটা মনে রাখবা, তুমি কি এটা খেয়াল করে দেখো, হার্টটা যেরকম হয়ে আছে সেটা তোমার ইনফিরিয়র ওয়ালে যখন এমআই হয়, ঠিক তার উল্টা দিকের ওয়ালটা হলো হার্ট যেরকম বাঁকা হয়ে ফ্রম ডান দিক থেকে বাম দিকে নিপলের ওখান পর্যন্ত চলে গেছে ক্রস করে, সেটা 1 AVLটা হলো কিন্তু ইনফিরিয়র ওয়ালের উল্টা দিকে। কাজে রিসিপ্রোকাল চেঞ্জ এই জন্য 1 AVL বেশি দেখতে পাই।
দ্বিতীয় কথা যেটা আমরা সাধারণত কোশ্চেন করি, এটা কোন আর্টারির জন্য হতে পারে। বলা হচ্ছে যে লিডে এসটি সেগমেন্ট বেশি থাকবে সেটা আমাকে ইন্ডিকেট করবে কোন দিকে। এসটি সেগমেন্ট এলিভেশন এখানে কিন্তু হাইস্ট দেখা যাচ্ছে লিড 3-তে, লিড 2 থেকেও। লিড 2-তে দেখো তোমার যে বিটগুলা যদি দেখি, প্রথম দুটো বিট বাদ দিব, তৃতীয় চতুর্থ পঞ্চম সব কোটাতেই কিন্তু আর ওয়েবের একটু পরে। অথচ লিড 3-তে এই একই লিড গুলাই এসটি সেগমেন্ট এলিভেশন অনেক বেশি। এখন তুমি খেয়াল করে দেখো, নিচের হার্টের দিকে তাকিয়ে দেখো, লিড 3টা হলো ডান দিকে, লিড 2টা হলো বাম দিকে। কাজেই যেটা লিড 3-তে যদি এসটি এলিভেশন বেশি হয়, এটা রাইট করোনারি ইনভলভড। যদি লিড 2-তে এসটি এলিভেশন বেশি হয়, লেফট করোনারি থেকে পোস্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি এসছে, ওটা ইনফিরিয়র এমআই জন্য ওটা ইনভলভড। আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে রাইট করোনারি ইনভলভ। আরেকটা প্রমাণ কি, তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়েছে। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়া মানে কি, তার এসেনোডাল ব্রাঞ্চ যেটা, সেটার মধ্যে তার আগেই তোমার ব্লকটা হয়েছে একদম প্রক্সিমাল রাইট কর্নারিতে। তার ফলে অ্যাট্রিয়াল ইনফার্ক্টেড হয়েছে, তার ফলে এট্রিয়াল ফিব্রিলেশন আমরা পাচ্ছি। এটা মনে রেখো, ফিব্রিলেশন হওয়াটা ইনফিরিয়র এমআইতে ইন্ডিকেটেড যে এটা অ্যাট্রিয়াল ইনফার্ক্টেড। তার মানে একদম প্রক্সিমাল রাইট কর্নারিতে। তার এই পেশেন্টের হাইপোটেনশনের কারণ হলো শুধু এমআই না, শুধু এফ না, তার মোস্ট লাইকলি আরভি ইনফাকশন আছে। আরভি ইনফাকশন আমার এখানে আর কোনো ইন্ডিকেশন আছে? V1-এ দেখো এসটি সেগমেন্টটা আইসোইলেকট্রিকের মতো অলমোস্ট, কিন্তু V2-তে সেটা অল্প একটু ডিপ্রেশনের মতো। একটা আইসোইলেকট্রিক আরেকটা ডিপ্রেসড, সেটা ইন্ডিকেট করবে ইনফিরিয়র এমআই কনটেক্সটে যে তার আরভি ইনফাকশন আছে। আমি শিওর হবে কি করে? রাইট সাইডে লিড করে V4 বা V5-এ, রাইট সাইডে V4 বা V5-এ যদি আমি এসটি এলিভেশন পাই, তাহলে ওটা ডেফিনিট হয়ে গেল। কাজে এই পেশেন্টের ক্ষেত্রে হাইপোটেনশন ওই জন্য ইম্পর্টেন্সটা কি, ট্রিটমেন্টে অনেক ইম্পর্টেন্ট। এই পেশেন্টে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট জরুরি, না হলে মর্টালিটি অ্যান্টেরিয়র এমআই সমতুল্য বা বেশি হতে পারে। 2 নম্বর, এই পেশেন্টের কোনো নাইট্রেট দেওয়া যাবে না, কোনো মরফিন দেয়া যাবে না, কোনো ডায়ুরেটিক দেয়া যাবে না, তাকে ভেসোডাইলেটর এসি ইনহিবিটর দেয়া যাবে না। দিলেই তার ক্যাজুয়ালিটি বাড়িয়ে দিব। তার ক্ষেত্রে আর্লি থ্রম্বোলাইসিস অথবা আর্লি ক্যাথ-ল্যাবে নিয়ে গিয়ে প্রাইমারি পিসিআই খুবই জরুরি। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের জন্য কি করব? এই মুহূর্তে কোনো কিছু করাটা জরুরি না, তার রিভাস্কুলারাইজেশন করাটা বেশি জরুরি। আমরা কোশ্চেন করি এই পেশেন্টে যে এই পেশেন্টে পেলে পরে তুমি কি কি স্টেপ নিবা। যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা শুনতে চাই, যে তুমি বলবা তাকে নাইট্রেট দিব না, তাকে এসি ইনহিবিটর দিব না, তাকে ডায়ুরেটিক দিব না, তাকে মরফিন পেইন কিলার হিসেবে দিব না। আমি তাহলে পেইন কমানোর জন্য কি দিব? আইভি পেথিডিন দিতে পারি, এবং তাকে আর্লি রিভাস্কুলারাইজেশন, ইমার্জেন্সি রিভাস্কুলারাইজেশন আইদার বাই থ্রম্বোলাইসিস অথবা প্রাইমারি পিসিআই খুব জরুরি। যদি প্রয়োজন হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের জন্য আমি কি দিতে পারি? প্রয়োজন হলে আমি এমিডন দিতে পারি। সাধারণত রিভাস্কুলারেশন করলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা ঠিক হয়ে যায়। কেউ কিছু বলবে? এই পেশেন্টে আরো একটা ইনফরমেশন আছে যেটা কেউ বললে খুশি হব, না বললে মাইন্ড করব না। এর কিন্তু একটু এলভিএইচ এর ফিচার আছে, খেয়াল করে দেখো। এভিএল-এ এটা তোমার 14-15 মিলিমিটারের মতো, V6-এ 8 এবং V1-এর যদি মিলাই এস যেটা, সেটা মিলালে 10, 20, 30 একটু যেন চেঞ্জ হয়। ওখানে খুব বেশি চেঞ্জ নাই, শুধু এভিএল একটু এলভিএইচ এর ফিচারের মতো আছে। কিন্তু যেহেতু এটা V5 V6 এর সাথে V1-এ মিলায় 35 মিলিমিটার বা 37 মিলিমিটার উপরে হচ্ছে না, সেই জন্য আমি তো এলভিএইচ সরাসরি বলছি না। ওই আগের ওইটুকু বললেই আমি মহা খুশি হয়ে যাচ্ছি। ওয়েল ডান মারুফা। কারো কিছু থাকলে, কোশ্চেন থাকলে বলো। স্যার একজন একটা কোশ্চেন করেছেন
সেটা হচ্ছে ফাস্ট ভেন্ট্রিকুলার রেট আর স্লো ভেন্ট্রিকুলার রেট, এই দুটোর মধ্যে tachycardia, bradycardia. If it is more than 100, it's fast ventricular rate. If it's less than 60, it's slow ventricular rate. ওই ব্রেডি আর টেকির যে হিসাবটা ওইটাই। স্যার এক্ষেত্রে ট্রিটমেন্ট মানে উনি জানতে চাচ্ছেন ট্রিটমেন্ট প্রোটোকলে কোনো চেঞ্জ আসছে কিনা? না, ওই যে আমি তোমাকে বললাম ট্রিট দ্য রুট কজ হলো এমআই, ব্লকড আর্টারি, ওপেন ইট আপ। যদি তাতে কাজ না হয় তখন আমার কাজ হলো তার রেট কমানোর জন্য এমআই রাউন্ড ইউজ করতে পারি। এর ক্ষেত্রে হাইপোটেনশন আমি বিটা ব্লকার বা অন্য কিছু দিতে চাইবো না। এর ক্ষেত্রে প্রাথমিক ট্রিটমেন্ট হলো রিভাস্কুলাইজেশন, আইদার কেমিক্যাল অর মেকানিক্যাল। স্যার কয়েকজন একটা প্রশ্ন করেছে যে এটাতে পোস্টেরিয়র এক্সটেনশন বলা যাবে কিনা এই ইসিজি তে? না, এটা বলা যাবে না। পোস্টেরিয়র এক্সটেনশন তুমি নিজের বুকে হার্টের অবস্থানটা দেখো, V2টা V1টা কিন্তু এটিএম এর উপরে, ওই এটিএম এর সামনে বসে আছে, ওখান থেকে এটিএম হার্টকে দেখছে। V2টা কিন্তু ভেন্ট্রিকেলের উপরে। এবং যদি পোস্টেরিয়র ওয়ালে কোনো চেঞ্জ হয় তাহলে V2তে সবচেয়ে বড় চেঞ্জ হয়। সেই চেঞ্জটা কি? এসটি ডিপ্রেশন, রিলেটিভলি টল আর। টল আর মানে কি? আর ইজ গ্রেটার দেন এস। আর টি ওয়েভ আপরাইট, দেখো তার একটাও নেই। কিন্তু কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউ আর রাইট। আর কোনো কোশ্চেন? স্যার এই প্রশ্নটার উত্তর দিয়ে আমি পরেরটাতে যাব। ওয়াই মরফিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড হিয়ার? মরফিনে কি করে? মরফিন আমার কিন্তু যে কাজগুলা করে সে কিন্তু হিস্টামিন রিলিজ করে লাংসে, ভেসোডাইলেট করে। এই যে এলভিএফ এ আমরা মরফিন দেই, তারা ওখানে ভেসোডাইলেট করে এলভিউলাসে যে ফ্লুইড গুলো আছে সেটা সব ক্যাপিলারি আর ভেনুলে নিয়ে নেয়, এলভিউলাস গুলো ফ্রি হয়। এই জন্যই অ্যাকিউট এলভিএফ এ মরফিন এত ভালো কাজ করে। প্লাস সেন্ট্রালি অ্যাক্টিং সিম্পথেটিক স্টিমুলেশনটা কমায়, তোমাকে কুল এন্ড কাম করে। কিন্তু এই যে প্রেশার কমিয়ে দিল, তাহলে কি হলো? ভেন্টিলেশনের ফলে রাইট ভেন্ট্রিকেলে ইনপুট আরো কমে গেল। একই রাইট ভেন্ট্রিকেল নড়ে চড়ে না, তার মধ্যে তুমি যদি একটু ফ্লুইড দাও তাহলে ওই মেকানিক্যাল যে ডাইলেটেশন হচ্ছে সেটার জন্য হার্টের মাসল একটা বেসিক কি, দ্য অ্যামাউন্ট অফ স্ট্রেচ ইউ পুট ইট, ইউ উইল গো ব্যাক টু দ্য অরিজিনাল স্টেট। তুমি যদি স্ট্রেচ করো সে নিজে আবার ব্যাকআপ করবে। তুমি যদি ইনপুট কমায় দাও, হার্ট কিন্তু স্ট্রেচিং হচ্ছে না আর্টারি, তার ফলে হচ্ছে কি তোমার রাইট ভেন্ট্রিকেল থেকে আউটপুট কমে যাচ্ছে। তার মানে লাংস থেকে লেফট ভেন্ট্রিকেলে ইনপুট কম হচ্ছে, তার মানে তুমি হাইপোটেনশনকে শকে নিয়ে যাবা। এই জন্য মরফিন নিষেধ। অথচ মরফিন কিন্তু আমার যদি অ্যান্টিরিয়ামাই হয় আমি অবশ্যই দিব, ফার্স্ট চয়েস। আর কোন, আমরা মনে হয় নেক্সট যাই। একই রকমের কোশ্চেন বল। ও এখন তো চট করে হাত তুলছে রে সবাই। ডক্টর আতিকুল ইসলাম, ডক্টর আতিকুল ইসলাম বলেন। ডক্টর তৌহিদ, কি বলবে? ডক্টর শরীফুল হালিম। আমি যেটা চাইবো তুমি সবার আগে এটা বলা অভ্যাস করো যে তোমার ফাইন্ডিংস গুলো কি। Sir, this is a 12 lead surface ECG with normal rate and speed. Normal speed and calibration cannot be estimated. Sir, the ক্যালিব্রেশন করা আছে, ওই যে তোমার যে বাম পাশে দেখো। Oh, sir, sorry, sir. প্রথমে দেখে নেন আমার স্ক্রিনে। তুমি যে বলেছো কথাটা, এটা খুব ইম্পর্টেন্ট। Sir, the rhythm is irregular. The rate is around 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. Rate is around 130 beats per minute. The rhythm is irregular. There is absence of T wave, and most of the complexes are narrow, but there is a wide complex at the later portion of the rhythm strip, which is also present in the chest lead as well. And this complex is
followed by a prolonged pause before the complex, before the narrow complex. So there is a short cycle followed by long cycle and followed by a wide complex. So this could suggest this could be Ashman phenomenon. And in the axis is normal. 2-3 AVF shows normal findings, and then lead 1 AVL, V5, V6 normal findings. So your diagnosis? So my diagnosis is this is a case of atrial fibrillation with fast ventricular rate with probably Ashman phenomenon. And my differential diagnosis could be PVC, but most likely Ashman phenomenon. Excellent. আমি হলে যেটা করব, পরীক্ষা হলে কিন্তু আমাদের স্যারটা সময় অল্প নিয়ে বসছেন, কাজে আমি খুব তাড়াতাড়ি বেসিকটা শুরু করব। ও যেমন বলেছে 12 সারফেস ECG উইথ নর্মাল স্ট্যান্ডার্ডাইজেশন এন্ড স্পিড। বা স্পিড যদি না লেখা থাকে আমি বলবো না। উইথ হোয়াট? উইথ রিদম স্ট্রিপ ইন V1, লিড 1, V6। দেখো রিদম স্ট্রিপ কিন্তু তিনটা দেয়া আছে। Showing the rhythm is irregular, the rate is about 130 beats per minute, but 130 whatever it is, I won't mind. There is no P wave. The baseline is disturbed by fibrillatory wave. এটা আগেরটা কিন্তু দেখা যাচ্ছিল না, এটা কিন্তু বড়ই সৌন্দর্য দেখা যাচ্ছে, কাজে আমি কিন্তু বলবো যে fibrillatory wave দেখতে পাচ্ছি। QRS complexes are mostly narrow, but there are some wider complex with RBBB pattern. এস্টিমেট ফোকাসের বৈশিষ্ট্য হলো এটা রাইট বান্ডলে কন্ডাকশনটা আগে চলে আসলে সেই রিকভারি হয় না, দেখে স্লো হয়ে যায়, সেই জন্য রাইট বান্ডল বা প্যাটার্ন আসে। এই পিভিসিটার বৈশিষ্ট্য, কাজে তুমি এটা সুন্দর করে বলবা উইথ আরবিবিবি প্যাটার্ন। অনেক সময় ওখানে হয়তো আরবি প্যাটার্ন নাও পেতে পারো, না পেলে বলবা না, কিন্তু বলবা যে ওয়েট কমপ্লেক্স। সো there is no significant T wave or ST segment changes. এই কথাটা বলবো। There is no evidence of any chamber enlargement. মানে ventricular enlargement. Chamber enlargement বলবো না, কারণ এটি আমি দেখতে পাচ্ছি না। এই কথাগুলো মানে কি? তো আমার ডায়াগনোসিস হবে কি? atrial fibrillation with fast ventricular rate with Ashman phenomena. আমি কেন এটাকে পিভিসি বলবো না? কারণ এটা এট্রিয়াল ফিব্রিলেশনের মধ্যে টিপিক্যাল আরবিবি প্যাটার্ন এসছে, এবং এটা কিন্তু পোস্ট পিভিসি যে পজ থাকার কথা সেটি কিন্তু নেই। সেজন্য আমি খুব নিশ্চিন্ত হই, ওইটুকু বলে থেমে যাব। আমি অ্যাজ এ হোল ভেরি হ্যাপি উইথ ইট। আচ্ছা, নাও এই ক্ষেত্রে ইম্পর্টেন্স জিনিসটা কি? অনেকে জিজ্ঞেস করেন যে তোমার এটা কি থাইরোটক্সিকোসিসের জন্য নাকি ভালভুলার হার্ট ডিজিজের জন্য, কোনটার জন্য হয়েছে বলে তোমার মনে হয়? আমরা কিভাবে বলবো? কেউ বলেন যে কোর্স অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে অ্যাট্রিয়ামটা বড়, আবার কেউ বলেন না, কথাটা ঠিক না। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যখন অ্যাকিউট হয় তখন কিন্তু বরং ফিব্রিলেটরি ওয়েভগুলো বড় দেখা যায়। যত ক্রনিক হতে থাকে তত কিন্তু ফিব্রিলেটরি ওয়েভগুলা তত মিশে যায় এবং মানে সাইজটা ছোট হয়ে আসে, এবং তখন অনেক সময় যেমন এতে বোঝা যায় না যে হচ্ছে কিনা। কাজে ওটা ডেফিনেটলি বলা সম্ভব না। আমাকে ওটা বলতে গেলে ইকোকার্ডিওগ্রাম করে দেখতেই হবে। এখানে ইম্পর্টেন্ট শুধু এটাকে পিভিসি বলবো কি না বলবো, এই পিভিসির জন্য আলাদা ট্রিটমেন্ট করবো কি না করবো। এখন এই পেশেন্টের ট্রিটমেন্টের জন্য এটা একটা কিন্তু দেখো, এটা বাইরে একটি যে এত সুন্দর এসছে, আমি এই জন্য এটা ইচ্ছে করে দিয়ে রেখেছি। শরীফুল হালিম বলছিলে, তাই না? উত্তর কে দিয়েছিলে? শরীফুল হালিম স্যার। হ্যাঁ, ডক্টর শরীফুল হালিম। ট্রিটমেন্ট অপশন কি হবে? Usually, sir, Ashman phenomenon is, sir, benign finding. Usually, it does not require treatment. But if we want to make sure that this is not PVC, that we might do a halter, but usually halter is not needed. Usually is a benign finding. So we have to reassure the patient. আমি অ্যাশম্যান ফোকাসে ট্রিটমেন্ট করব না, তো আমি বলছি এই পেশেন্টের ট্রিটমেন্ট। Oh, sir. Sir, in this patient, in this patient, the treatment is
The treatment in this patient, the treatment, রুটিনটা সেটা বলে ফেলো। We have to treat the rhythm. We have to treat the atrial fibrillation, which is control of rate, which main focus, and also prevention of thromboembolism, and also treatment of the underlying cause. So those three are main focus, sir. তার মানে আমার প্রথম কাজ হলো কন্ট্রোল দ্য রেট, দ্বিতীয়টা হলো কন্ট্রোল দ্য রিদম অথবা রিভার্ট দ্য রিদম টু দ্য নর্মাল ইফ পসিবল। 3 নম্বর হলো প্রিভেন্ট অর ট্রিট কমপ্লিকেশনস। 4 নম্বর হলো ট্রিট দ্য আন্ডারলাইং কজ। ইউ আর রাইট। এখন আমি কোশ্চেন করব, এই পেশেন্টটার বয়স যদি 12 বছর হয়, তার কজগুলা কি কি? এটা অন্য কেউ উত্তর দিবে? শরীফুল হালিম খুব চমৎকার বলেছে, আই ওয়ান্ট ইন্টারাকশন ফ্রম সামওয়ান এলস। কেউ হাত তুলবে? আর কেউ ইন্টারেস্টেড হলে হাত তুলে বলুন। আমি কিন্তু আজকে একটু স্লো যাব, এইভাবে যাব, কারণ আমার কাছে মনে হয় গাদা গাদা ইসিজি দেখানোর থেকেও যে ইন্টারাকশন করে আমরা বুঝে নেওয়া যে এই ইসিজির জন্য কি করা কি না করা, প্র্যাকটিক্যাল লাইফে আমাদের কি দরকার, সেটা আমরা একটু হিসেব করে নিই। কেউ বলবে? বা না বললে শরীফই বলো। Sir, if we consider this is a young patient, so this could be related to any congenital heart disease or structural heart disease, sir. Or this could be related to any acute infection such as, sir, RTI, or maybe, sir, extra cardiac disease, thyroid disease or thyroxicosis could be a distant probability. এই পেশেন্টের ক্ষেত্রে ও যেটা বলেছে, 1 নম্বর কারণ কিন্তু অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। 2 নম্বর কারণ আদার ইনফেকশন উইথ হাই ফিভার। 3 নম্বর কারণ স্ট্রাকচারাল ও কনজেনিটাল হার্ট ডিজিজ। তুমি 3টা বললেই কিন্তু আমার 80% উত্তর দেয়া হয়ে গেল। বাকি কজগুলো মিলে 20%, ওটুকু বলা না বলে কিছু আসে যায় না। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স may lead to this. Very rarely thyroid disease, এই 12 বছর বয়সে হওয়ার চান্সটা কম, কিন্তু সবার আগে নিউমোনিয়া, রেসপিরেটরি ইনফেকশন or high fever due to any cause. 2 নম্বর, এই পেশেন্টটা যদি 80 বছর বয়সের একজনের হয়, তার ক্ষেত্রে প্রবাবল কজ কি হতে পারে? Sir, older persons are this could be, sir, due to also due to infection. This could be cardiac disease such as ischemic heart disease could be a possible cause. Also thyrotoxicosis, another cause. And in some patients, we might not find any cause at all, especially in older atrial fibrillation. You are right. ওখানে কিন্তু আমি বলবো এইভাবে, 1 নম্বরে ইসকেমিয়া, 2 নম্বরে হাইপারটেনশন, yes, sir. 3 নম্বরে থাইরয়েড প্রবলেমগুলা, 4 নম্বরে ইনফেকশন, ওকে খুব সুন্দর করে বলেছে, 5 নম্বরে এক মুঠ উত্তর দিয়ে দাও, লো আট্রিয়াল ফিব্রিলেশন। দুনিয়া হরেক কাজ হতে পারে, কিন্তু এইগুলাই আমার 80-90% কজ কিন্তু করে ফেলবে। একটা জিনিস যদি যোগ করে তো ভালো হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তুমি খেয়াল করে দেখো, আমি কিন্তু বলেছি দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট এসটি ওয়েভ চেঞ্জ। ওর যদি ল্যাটারাল লিড গুলায় এসটি সেগমেন্ট গুলা ডিপ্রেশন টি ইনভার্সন থাকতো, তাহলে ইস্কিমিয়া কিন্তু আন্ডারলাইং কজ হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারতাম। ওর যদি দেখা যেত যে আরভিএইচ আছে, তাহলে এটা কিন্তু আমরা মাইটাল স্টেনোসিস উইথ পালমোনারি হাইপারটেনশন মনে করতে পারতাম। ওর যদি আরভিএইচ আছে, ওদিকে তোমার দেখতে পাচ্ছি যে এলভিএইচ এর এভিডেন্স আছে, তাহলে এটা কিন্তু ভিএসটি বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারত। ওর যদি আমি দেখি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, লেফট এক্সিস ডেভিয়েশন, রাইট এক্সিস ডেভিয়েশন হয়ে গেছে, একদম আরভিএইচ এর এভিডেন্স পাওয়া গেছে, মাইটাল স্টেনোসিস সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন হতে পারতো, পালমোনারি স্টেনোসিস উইথ আরভিএইচ এর জন্য হতে পারতো। দেখো তোমার ইসিতে কিন্তু চেঞ্জ বলে দিবে। এখন যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা স্লো ভেন্ট্রিকুলার রেট হতো এবং ছোট ছোট কমপ্লেক্স পেতাম, তাহলে কি হতো? পেরিকার্ডিয়াল এফিউশন আন্ডারলাইং কজ। যদি রেট কম উইথ স্মল কমপ্লেক্স, আমি বলতাম এটা পেরিকার্ডিয়াল এফিউশন এবং এটা আন্ডারলাইং কজ সম্ভবত হাইপোথাইরয়েডিজম।
আবার কমপ্লেক্স ছোট এট্রিয়াল ফিব্রিলেশন কিন্তু ফার্স্ট পেনকিলার রেট, আমি বলতে এটা পিওর রেট, মানে পেরিকার্ডিয়াল এফিউশন, কারণ পেরিকার্ডিয়াল এফিউশন আমরা টেকিকার্ডিয়া এক্সপেক্ট করি, তাই না? আচ্ছা, হোয়াট অ্যাবাউট প্রিভেনশন অফ কমপ্লিকেশন? সেটা আমরা কি চাই? আমরা কিন্তু এটা জিজ্ঞেস করি। কেন? আমার কিন্তু আগ্রহ হলে এরপরে তোমাকে নোয়াক ড্রাগ সম্বন্ধে জিজ্ঞেস করব। তোমাকে কি বলতে হবে? যে আমি আন্ডারলাইং কজটা অবশ্যই ট্রিটমেন্ট করব, এবং প্রিভেনশন অফ কমপ্লিকেশনের পার্ট হিসাবে এই পেশেন্টকে আমি দেখব এটা ভালভুলার এফ, নন ভালভুলার এফ। যদি এটা মাইটাল ভালভুল ইনভলভ না থাকে, রিউমেটিক ইনভলভমেন্ট না থাকে, তাহলে আমি তাকে নোয়াক ইউজ করব। আর যদি মাইটাল ভালভ সিগনিফিকেন্ট ডিজিজ থাকে, তাহলে তাকে ওয়ারফেরিন ইউজ করতে হবে। আর লোকজনে জিজ্ঞেস করি, যদি অনেক সময় জিজ্ঞেস করি আমি ডুয়েল অ্যান্টিপ্লেটলেট দিলে কি কাজ হবে না? উত্তর হচ্ছে কোন স্টাডিতে এখন পর্যন্ত দেখাতে পারেনি ডুয়েল অ্যান্টিপ্লেটলেট দিয়ে অ্যান্টিকোয়াগুলেশন থেকে বেশি সাকসেসফুল স্ট্রোক প্রিভেনশন করা যায় না। স্ট্রোক প্রিভেনশনের জন্য অ্যান্টিকোয়াগুলেশন বাই ফার দ্য বেস্ট। যদি তাকে ওয়ারফেরিন দিতে হয়, কোন কোন ক্ষেত্রে ওয়ারফেরিন দিতেই হবে? এক নম্বর হচ্ছে সিগনিফিকেন্ট মাইটাল ভালভুলার ডিজিজ, কারণ যদি এটা মাইল্ড এমএস হয়, এট্রিয়াল ফিব্রিলেশন হয়, আমি কিন্তু দিতে পারবো, নোয়াক দিতে পারবো। মাইল্ড এমআর হয়, মডারেট এমআর হয়, আমি এট্রিয়াল ফিব্রিলেশন, আমি কিন্তু দিতে পারবো, নোয়াক দিতে পারবো। কিন্তু সিগনিফিকেন্ট এমএস বা সিগনিফিকেন্ট এমআর যদি হয়, আমাকে ওয়ারফেরিন দিতে হবে। 2 নম্বর, যদি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম কারো থাকে, তাকে ওয়ারফেরিন দিতেই হবে। 3 নম্বর, যদি কারো প্রস্থেটিক ভালভ করা হয়, তারপরে যদি এট্রিয়াল ফিব্রিলেশন হয়, আমাকে কিন্তু ওই ওয়ারফেরিন দিতে হবে। অথবা যদি সিকেডি হয়, তার যদি এট্রিয়াল ফিব্রিলেশন হয়, আমাকে ওয়ারফেরিন দিতে হবে, নোয়াক দেয়া যাবে না। আমরা নেক্সটে যাই, অ্যাশবেন ফেনোমেনা, ও যেটা সুন্দর করে বলেছে, এটা আমরা একটু দেখি। A 32 years old banker presented with shortness of breath, history of repeated episodes of syncope for last 3 days. His BP was 80/50 milliliter mercury. His ECG is given below. This is a real life scenario. এখন তোমরা বলো কি হতে পারে? ডক্টর শরীফুল হালিম হাত তুলেছে। আর কেউ সাহস করবে না? হালিম তো একাই সব নিয়ে যাবে, অ্যাকোলেড নিয়ে যাবে, সব প্রশংসা ও একা পেয়ে যাবে। বলো, অসুবিধা নেই। হালিম বল রে ভাই, তুমি ফাইন্ডিং গুলো বলো, তারপরে আমরা সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করব। ডক্টর শরীফুল হালিম, প্লিজ আনমিউট করে বলেন। Okay. Sir, this is a 12 lead surface ECG with normal standardization and normal speed. There is no rhythm strip. So the rate is around 100 beats per, more than 100 beats per minute, around 110. এইটুকু বললেই হবে, মোর দেন 100 বললেই হবে। So the rhythm is sinus and regular. The axis, there is right axis deviation. In the Right. 2-3 AVF, there is T inversions, and there is also T inversion in the chest from V1 to V6 as well. There is no evidence of right-sided or left-sided chamber enlargements. And কি মনে হয়? sir, so diffuse T inversion is present. That is the finding in this patient, and so I have some differential for this T inversion, sir. Sir, this could be due to hypokalemia, although I don't have ST depressions or other findings.
This could be due to diffuse disease in the coronary circulation, such as proximal LED disease, which may lead to diffuse না ঠিক আছে ওটা তুমি ওইটুকু স্যার বলে আরো থেমে যাও কয়েকজনের হাত আছে ওরা বলতে চাচ্ছে আচ্ছা আপনি যদি হাত allow তুলো করেন। তো দেখি অন্য কেউ আর কিছু বলতে চাই কিনা ডক্টর কৌশিক একটু বলবি ডক্টর কৌশিক আসসালামু আলাইকুম স্যার। বল ভাই স্যার এখানে আর দু একটা জিনিস মানে বলা হয় নাই, যেটা হলো এখানে S1 Q3 মানে লিড 1 এ ডিপ এস আছে স্যার, আর লিড 3 তে স্যার কিউ আছে এবং টি ইনভার্সন আছে স্যার। আর এখানে V1 এ স্যার এম প্যাটার্ন আছে স্যার, আরএসআর প্যাটার্ন আমরা এম প্যাটার্ন না বলে আরএসআর প্যাটার্ন আরএসআর প্যাটার্ন, যার কারণে স্যার ডায়াগনোসিসটা যেটা বলেছে স্যার এখন একটু আমি ডিফার করছি আর কি। কি মনে হয় এটা স্যার Pulmonary embolism একটা differential. পালমোনারি এম্বোলিজম এন্ড উইথ কার্ডিয়াক মানে শক, মানে পালমোনারি এম্বোলিজম embolism a differential. or Yes, good hypotension. difference. Yes, Yes, it's also a yes. differential. আচ্ছা এক্সেলেন্ট এইটা দেখো যেমন এই শরীর কিন্তু ওই যে বেসিক জিনিসগুলো ভালোভাবে কভার করেছে বাট লুক এট ওয়ান থিং পি ওয়েভ কখনো এত চোখা চোখা হয় না পি ওয়েভ সবসময় নাদুস নুদুস মাই একটা নরম ভাব একটা থাকে এখানে কিন্তু চোখা ভাব লিড 2 তে একেবারেই চোখা এবং V1 এ ডেফিনেটলি এটা পি পালমোনারি তার সাথে কি দেখো তোমার রাইট এক্সিস ডেভিয়েশন হয়েছে পি পালমোনারি আছে অথচ আরভিএইচ এর এভিডেন্স নাই আবার টি ওয়েভ কিন্তু গ্রস অ্যান্টেরিয়র ডিপ্রেশন আছে আমার V1 এ আরভিএইচ কই নাই তার মানে একটা ডিসক্রিপেন্সি আছে যখন এরকম হবে 80-50 শর্টনেস অফ ব্রেথ সিনকোপ হয়েছে এই পেশেন্টে সিনকোপ কেন হবে 3 দিন ধরে হয়েছে এটা S1 Q3 T3 deep S in lead 1 Q3 lead 3 তে Q আছে T inverted আছে with sinus tachycardia with incomplete RBPB pattern with P pulmonary আমি হলে একটা কোশ্চেন করতাম স্যার ওর লাংস ক্লিয়ার নাকি না ওর লাংস ক্লিয়ার ও হাইপোটেনশন আছে কার্ডিয়া কিছু হলে এলভি যদি খারাপ হয় প্রেশার যদি এরকম কম হয় ওর লাংসের মধ্যে পানি ভর্তি থাকবে ওর কিন্তু লাংস ভালো ছিল রুগীর এইটা দেখে আমরা ক্লেকজেন শুরু করছি কিন্তু রুগী তারপর ভালো হচ্ছে না ওকে আমরা রিস্ক নিয়ে সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম করিয়েছি দেখা গেল দুই পাশে বড় বড় থ্রম্বাস অবস্থা খারাপ ওকে সাথে সাথে আমরা টেনেক্টিভ প্লেস দিয়েছি এবং দেওয়ার মানে কয়েক ঘন্টার মধ্যে রুগীর প্রেশার বেড়ে গেল রুগী ইমপ্রুভ করা শুরু করলো 24 ঘন্টার মধ্যে রুগীর চেহারা চেঞ্জ হয়ে গেল এবং আমরা পরে বের করেছি ওর প্রোটিন এস ডেফিসিয়েন্সি ছিল আরেকটা কি জন্য ঝামেলা ছিল দুটো মানে তার থ্রম্বোফিলিয়া ও বেঁচে গেছে এবং পরে আমরা 2 সপ্তাহ পরে আরেকবার সিটিপিএ করেছি তার থ্রম্বাস মেইন থ্রম্বাস গুলো গলে গেছে এবং তার পেরিফেরিতে এখনো থ্রম্বাস আছে ওকে আমরা অ্যান্টিকোয়াগুলেশন দিয়ে রেখে দিয়েছি দিস ইজ দ্য ক্লাসিক্যাল S1 Q3 T3 এবং খেয়াল করো তার পুরো অ্যান্টেরিয়র লিডে টি ইনভার্সন ফ্রম V1 to V6 অথচ চেম্বার এনলার্জমেন্ট ভেন্ট্রিকুলার চেম্বার এনলার্জমেন্ট কোনো এভিডেন্স নাই এটা anterior strain pattern pulmonary artery strain pattern as a whole তোমরা খুব ভালো পারফরম্যান্স তোমাদের কই এটা যায় না কেন একটা সাসপেক্ট করেছিলাম পরে আমরা কনফার্ম করেছি নাও এই সিটা দেখো এর ডায়াগনোসিসটা কি সেটা বলো আমি তোমার ডায়াগনোসিস সপক্ষে প্রমাণ কি সেটা বলো ডক্টর মাহবুব ও সরি শরীফুল হালিম আর কেউ ও কি বিরাট কোহলি নাকি আজকে খালি ছক্কা মারছে চার মারছে স্যার ট্রাই করছি ভুল হলে স্যার শেখা হয় বেশি স্যার আপনার always I always prefer don't be afraid of making mistakes So this is the 12 lead surface ECG with normal calibration and paper speed.
with rhythm strip showing in lead 2. The rate is very high, around 200 beats per minute. The rhythm is more than 200 beats per minute. The rhythm is regular, but there is absence of normal P waves and probably presence of some retrograde P waves, and complexes are mostly narrow in the lead 2, but there are some wide complexes, especially in the lead V1. And there is also slurring of the S wave in lead 1, and there is RSR pattern in lead V1, V2, and V3. RBBB pattern. RBBB pattern in lead V1, V2, and V3. And there is secondary STT changes, STT depression in the precordial leads, lead V2 to V6, which could be rate-related ischemia. So my differential diagnosis from this case, for the rhythm perspective, this could be, sir, supraventricular tachycardia, most likely AVNRT with right bundle branch block pattern, sir. তার মানে তার পসিবিলিটি আসলে দুটো, তাই না? এক নম্বর হচ্ছে রেগুলার ট্যাকিকার্ডিয়া উইথ পি ওয়েভ, প্রবাবল পি ওয়েভ রেট্রোগেটলি মনে হচ্ছে ও যেটা দাবি করেছে। একটু খেয়াল করো তো, ভিটুর দেখো এই যে RSR প্যাটার্নের পরে এখানে আর কিছু থাকার কথা না, RSR তো হয়ে গেছে, এখানে কিন্তু ছোট্ট একটা ইনভার্টেড পি আছে প্রত্যেকটার আগে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তার মানে এটা রেট্রোগেট পি ওয়েভ এবং সব RSR মানে কিউআরএস এর পরে এসছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে প্রত্যেকটার সাথে পি ওয়েভ আছে, পি ওয়েভটা উল্টো দিকে আছে বলে এখানে নেগেটিভ আছে। তাহলে এটা রেগুলার, এটা ট্যাকিকার্ডিয়া রেগুলার। এখন এটা ভিটি হতে পারে অথবা এসভিটি উইথ অ্যাবারেন্সি হতে পারে। কেন? কিউআরএস কমপ্লেক্স নেরো মধ্যে মনে হচ্ছে কিছু দেখি, কিন্তু আমি দেখতে পাচ্ছি V1, V2 তে এটা কিন্তু আরবিবিবি প্যাটার্ন আছে, আছে না? সেক্ষেত্রে তাহলে আমার ডিডি হবে এসভিটি উইথ অ্যাবারেন্সি অর এসভিটি উইথ প্রি এক্সিস্টিং রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, অর এটা ভিটি হতে পারে। পসিবিলিটি কিন্তু একটা আছে। আমি এই পেশেন্টকে প্রথম আইডেন্টিফাই করার জন্য কি করব, কে বলবে? Sir, we can do, sir, some maneuvers, such as we can do vagal maneuvers to see if the patient has any response. Exactly. এটা একদম বন্ধ হয়ে যেতে পারে অথবা রেট কমে আন্ডারলাইং এটা হতে পারে, ভিটিতে কিছুই হবে না। 2 নম্বর কি করব? We can give the patient drugs to check for responsiveness, such as, sir, we may give ওই ম্যানুভার করা শেষ। এখন তুমি নেক্সট স্টেপে আসো, সময় খুব বেশি নাই, কিন্তু রোগী কিন্তু এরকম ওয়েট করলে ঝামেলা হবে। স্যার আমরা পেশেন্টের স্যার হেমোডাইনামিক স্ট্যাবিলিটি স্যার অ্যাসেস করব, if the patient is hemodynamically stable or unstable. Sir, yes and yes. যদি স্টেবল থাকে তাহলে আমার ফার্মাকোলজি ম্যানুভার, না হলে কিন্তু আমি কিন্তু স্ট্রেট ডিসি কার্ডিওভার্সন করতে হবে। এটা খেয়াল রেখো। যদি হিমোডাইনামিক আনস্টেবল হয়, ধরো অত খারাপ না, 90/60 ব্লাড প্রেশার, তাহলে নেক্সট স্টেপ কি? আমি প্রথমে ভেগাল ম্যানুভার গুলো করেছি, শিওর না, কাজ হয় নাই। নেক্সট স্টেপ কি? Sir, we can try with pharmacological agents, sir, by giving adenosine, injection adenosine. একেবারে স্ট্রেট ফরওয়ার্ড এডিনোসিন দিতেই হবে। এই পেশেন্টকে এডিনোসিন দিতে হবে, দিয়ে এটা কনভার্ট করে দিতে পারে অথবা স্লো রেট করে আমাকে আন্ডারলাইন দিতে পারে। ভিটির ক্ষেত্রে কোনো কাজ হবে না। তারপরে কি করব? রোগী এখন স্টেবল। আর স্যার নেক্সট স্যার, যদি স্যার মানে if the patient is converted to sinus rhythm, যদি হয়ে যায় তো হলো, না হয় নাই, যদি না হয়ে থাকে স্যার, দিয়ে ট্রাই করছি, 12 মিলিগ্রাম দিয়েছি 2 বার, then sir we have to go for alternative agents such as, sir, verapamil, sir. We may try injection verapamil, sir, in that case. তৌহিদ হাত রেজ করেছে, কথা বলবে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম,
বলেন স্যার এখানে সম্ভবত ভেরাপামিলস দেয়া যাবে না। এখানে আমরা ভেরাপামিলের যেহেতু এখানে অ্যাবারেন্ট কন্ডাকশন থাকতে পারে, সেজন্য আমরা এমিডরন ট্রাই করবো স্যার। এখানে আমার প্রেফারেন্স হবে এমিডরন, স্টেফার। ইউ আর রাইট। যদি না থাকে হিমোডাইনামিক্যালি আনস্টেবল মনে হয়, আমাকে ডিসোকার্ডিয়াভার্সন করতে হবে। প্রয়োজন হলে রোগীকে ভালো করে সিডেট করে নিতে হবে, কারণ এটা খুব পেইনফুল জিনিস। সবাই ও যে বলছিল এভিআরটি এভিএনআরটি, ছোট্ট একটা জিনিস বলি। 1 নম্বর, তুমি যদি ওটা নাও বলো কিছু আসে যায় না, তুমি এসপিটি বলেছো, আমি মহাখুশি। এখন এভিআরটি এভিএনআরটি সহজভাবে চিনব কি করে? যদি রেট্রোগেড পিওএফ দেখা যায় এবং ওটা যদি কিউআরএস কমপ্লেক্সের একেবারে গায়ে লেগে থাকে 80 মিলিসেকেন্ডের মধ্যে, এটা মোস্ট লাইকলি এভি নোডাল রিএন্ট্রেন্ট টেকিকার্ডিয়া, এভিএনআরটি। যদি পিওএফটা দুইটা কিউআরএস এর মাঝামাঝি থাকে, তাহলে কিন্তু ওই যে আরপি পিআর, ওই যে বলে না লং আরপি শর্ট আরপি, মানে আর থেকে পি কত দূরে, এটা হলো আর আর পি খুব কাছাকাছি, শর্ট আরপি, এটা এভিএনআরটি হওয়ার সম্ভাবনা বেশি। যদি মাঝামাঝি থেকে পি ওয়েভটা লং আরপি হয়, তখন সেটা সম্ভাবনা হলো 3টা। 1 নম্বর, এটা সাইনাস টেকিকার্ডিয়া হতে পারে। 2 নম্বর, এটা তোমার এভিআরটি হওয়ার এভি অ্যাট্রিওভেন্ট্রিকুলার রিএন্ট্রেন্ট টেকিকার্ডিয়া, তার মানে আমার সাইকেলটা রিএন্ট্রেন্ট সাইকেলটা একটু বড়, অথবা এটা অ্যাটিপিক্যাল এভিএনআরটি হতে পারে। আচ্ছা, সেটা কেন হবে সেটা আমাদের জানা অত দরকার নেই, অত কঠিন, আমরা শুধু ওই সিম্পল দুইটা জেনে রাখবো। অথবা এটা এক্টেল টেকিকার্ডিয়া হতে পারে। ওই 3টা জিনিস রাখলে আমার হবে। নেক্সট আমরা যাই। এই পেশেন্টে যদি হয় এরকম, আমাকে কিন্তু রিভার্ট করার পরে আবার 12 lead ECG করে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন দিকে যাব। এটা এসভিটি উইথ আরবিবিবি একটা পসিবিলিটি, এটা অ্যাবারেন্সি হতে পারে, অথবা এটা ওই যে বললাম যেটা যে তোমার হতে পারে। এই সিটা দেখো কি মনে হয়, এটা শরীফুল হালিম ছাড়া অন্য কেউ বলবে? একটু দেখো তোমরা। সরি, কেউ বলবে? স্যার ডক্টর মারুফা আগে হাত তুলেছেন, উনি বলতে চাচ্ছেন। মারুফা বলো ভাই। ডক্টর মারুফা, This is 12 lead ECG tracing showing with normal speed, but standardization is not more than showing 4 times normal, তাই না? So, then পাস করে গেছো, আর বাকিটুকু না বললেও পাস করে গেছো। Then sir, rhythm is irregularly irregular. Rate is about 180. না রে, ওই যে তোমার 10 সেকেন্ডের তো, তুমি নিচেটা গুনে নাও।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 6 14 90 No, 90. ওই যে দেখো, There is a so P waves absent, but there is sawtooth appearance. সটুথ না, এটা তোমার সটুথ হতে গেলে কিন্তু সটুথ কিন্তু রেগুলার। এটা দেখো তুমি লিড 2 তে বা 3 তে দেখতে পাচ্ছ যে ওটা কিন্তু রেগুলার না। The P wave absent এবং baseline is disturbed by fibrillatory wave. Fibrillatory wave. আসল জিনিস কিন্তু তুমি যেটা বলেছো স্ট্যান্ডার্ডাইজেশন কারেক্ট না। এটা দেখে ডাক্তার আমাকে দেখেছে তার তো এলভিএইচ আছে, এই আছে, সেই আছে, আসলে কিছু নেই। তার আছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, রেট কিন্তু কন্ট্রোলড, তাই না? জি স্যার। এবং আর স্ট্যান্ডার্ডাইজেশনে ভুল করায় এই ঘটনা ঘটেছে। তোমরা ওই যে যখনই রুটিনলি এই জিনিসগুলো খেয়াল করতে থাকবা যে নব কিভাবে করা হয়েছে, তখন এই ধরনের ইসিজি গুলা তোমাদের দৃষ্টি এড়িয়ে কোনো ভুল তৈরি করতে পারবে না। ওয়েল ডান মারুফা। ওভার ক্যালিব্রেশন উইথ এফ। এবার এটা আসো, কে বলবে দেখো। স্যার ডক্টর শরীফুল হালিম এন্ড ডক্টর নাইম হাসান হাত তুলেছেন। নাইম বলো। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, বলো। This is 12 lead surface ECG with proper standardization and proper speed and proper lead placement, showing heart rate is 90 beats per minute, rhythm is regular, there is ST elevation in 2, 3 and AVF with ST depression in 1 and AVL, and also there is ST depression in V2 and V3 with preservation of the R wave. Sorry sir, also ST depression in V2 to V6 also. So my ECG diagnosis is acute STEMI inferior with posterior extension with normal sinus rhythm. Normal sinus rhythm. With reciprocal change. Reciprocal change. স্যার ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকও আছে স্যার মনে হচ্ছে। না রে, তোর হিসাব করলে তুমি লিড 2 তে তাকাও, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক নেই আসলে। ওর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তোমরা যেটা খেয়াল করেছো 12 lead ECG with normal standardization and calibration. Standardization and speed. হ্যাঁ, তারপর আমি কি বলবো, উইথ আমি বলবো নইলে বলবো না, যে there is the rate is around this, rhythm is regular and sinus. সাইনাস রিদম কিন্তু ইরেগুলার হতে পারে, যেমন সাইনাস এরিথমিয়া। কাজে আমি বলছি রেগুলার এন্ড সাইনাস। তারপরে কি পাচ্ছি এখানে, আমি কিউএর মধ্যে কমেন্ট না করে স্ট্রেইট আমার চোখে পড়তেছে খুব বেশি করে, there is ST elevation। কেউ হয়তো বলবে কোভড ST elevation, যেভাবে ইচ্ছা বলো। ST elevation in lead 2, 3 AVF। আমার টেরিটোরিয়াল, এমআই হলো সবসময় টেরিটোরিয়াল, এখানে ইনফিরিয়র লিডটা পুরোটা দেখা যাচ্ছে। উইথ ST depression in 1 AVL, আগে ওটা বলে নিব, রিসিপ্রোকাল চেঞ্জের কথাটা আমি বলে নিব। তারপরে কি বলবো, there is also ST depression in anterior leads V2 to V6। খেয়াল করে দেখো V2 থেকে V6 পর্যন্ত এত ST depression, V1 এ কিন্তু মোটামুটি আইসোইলেকট্রিক রয়ে গেছে। আরভি ইনফেকশনটা এক্সক্লুড করতেছে। এক্স্যাক্টলি, এর আরভি ইনফেকশন আছে। এর সেকেন্ড প্রমাণ কি, আচ্ছা এটা আরভি ইনফেকশন হতে গেলে রাইট করোনারি এলিভেশন স্যার লিড 3 থেকে লিড 3 এস্টিলেশন হাইট লিড 2 থেকে বেশি স্যার। এক্সেলেন্ট এক্সেলেন্ট, এটা আমার রাইট কর্নারি ইনভলভমেন্ট প্রমাণ আছে ওখানে। রাইট কর্নারি ইনভলভ, এটা প্রবাবলি আরভি ইনফেকশন আছে এবং প্রবাবলি তার পোস্টেরিয়র এমআই আছে। এখন আমি প্রবাবল বলছি কেন,
তার যদি আরটা এস এর থেকে বড় হতো V2 তে, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলতাম পোস্টেরিয়র এমআই আছে। এখানে শুধু এসটি ডিপ্রেশন পাচ্ছি, এখনো কিউ এফ তো, এখানকার আর মানে হলো পোস্টেরিয়র লিডের কিউটা এখনো অত বড় হয় নাই, কারণ সময় বেশি যায় নাই। আরেকটু সময় দিলেই এটা কিন্তু কিউ দেখবা বড় হয়ে গেছে। আচ্ছা, কাজেই তোমাদের কথা ঠিক। দিস ইজ অ্যাকিউট এসটি সেগমেন্ট এলিভেটেড ইনফিরিয়র এমআই উইথ probable posterior extension and probable RV infarction. আমি সেকেন্ড কোশ্চেন এই পেশেন্টে আমরা করি যেটা, যে হোয়াট নেক্সট স্টেপ উইল ইউ ডু, কে বলবো? স্যার রাইট সাইডে ECG স্যার আমরা এটা করতে পারি স্যার। এক্সেলেন্ট। Posterior গাইডলাইন ECG. বলছে posterior all ECG. acute inferior MI you should do the right sided ECG and also the posterior leads. এটা হলো প্রথম কাজ। তুমি রাইট সাইডে ECG করতে হবে, কারণ তোমার ট্রিটমেন্ট প্ল্যানে ওটা খুব গুরুত্বপূর্ণ। কতগুলো ওষুধ দিবা কি দিবা না সে নির্ধারণ করবা। সেকেন্ড স্টেপ কি? রাইট সাইডে ECG, পোস্টেরিয়র ECG গেল। সেকেন্ড স্টেপ কি? Sir, if the patient has right-sided involvement, then I have to check the blood pressure and start the anti-ischemic treatment, and along with I have to start the normal saline, bolus of normal saline. আমি তার আগে তুমি বলে দাও যে আই শুড অ্যাভয়েড দিস একদম এক নিঃশ্বাসে বলে দাও। I should avoid vasodilator agents, and I should avoid any hypovolemic agents such as diuretics and also morphine. মরফিন, নাইট্রেট, ACE ইনহিবিটর এবং ডায়ুরেটিক্স আই শুড নট ইউজ। তারপরে কাজ কি? ম্যানেজমেন্ট বলো। If the patient presents within if the patient আসছে তোমার কাছে, if the patient presents with chest pain and in a high tertiary care center with scope of primary PCI, I have to try to take the patient to cath lab and do the primary PCI. And if the patient cath lab নেওয়ার আগে কিছু করা লাগবে না, sir, anti-ischemic treatment, I have to give the patient all the loading dose of aspirin and clopidogrel. Sir, forget about cath lab. Yes sir. Forget about cath lab. তোমার প্রাথমিক কাজ হলো ওইটা করেই তুমি সাথে সাথে লোডিং ডোজ অফ অ্যাসপিরিন এন্ড ক্লোপিডোগ্রেল দিবা, এবং লোডিং ডোজ অফ স্ট্যাটিন, তিনটা জিনিস। And statins. 300 milligram aspirin, 300 milligram clopidogrel, and 80 milligram, 40 to 80 milligram atorvastatin অথবা rosuvastatin তার অর্ধেক 20 to 40. Yes sir. Now এখানে যেটা ইম্পর্টেন্ট, শব্দটা আমরা যখন OSPEর উত্তর খুঁজি আমরা শুনতে চাই 300 milligram soluble aspirin. soluble শব্দের জন্য একটা মার্কস থাকবে। কেন? আমার দেশে পাওয়া যায় ইকোস্প্রিন, কার্ভা, সব হলো এন্টেরিকোটেড। সবকটা দিলে পরে পেটে গিয়ে গুলে তারপর ট্রিটমেন্ট মানে কাজে লাগতে আধা ঘন্টা 45 মিনিট সময় লাগবে। কাজে তুমি সেটা সলুবল অ্যাসপিরিন এটা দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? রোগীকে ক্রাশ করে এটা খাওয়াতে হবে, অথবা রোগী বলে এটাকে কামড়ায় চিবায় তারপরে খাও। ক্লোপিডোগ্রেল কতটুকু দিব আমরা? যদি ক্যাথলেবে নিয়ে যাই 600 মিলিগ্রাম, যদি ক্যাথলেবে না নিয়ে থ্রম্বোলাইসিস করার প্ল্যান করি তাহলে 300 মিলিগ্রাম। খেয়াল করো, 600 মিলিগ্রাম, 300 মিলিগ্রাম। স্টার্টিং ওই যে বলছি তোমাকে যে 40 to 80 মিলিগ্রাম, এই তিনটা দিব। দিয়ে if possible we should go for primary PCI, if not possible we should go for thrombolysis, either the streptokinase or artiplase পাওয়া যায় আমাদের দেশে, অথবা tenecteplase। আমরা এই দুইটা tenecteplase আর streptokinase উপর নির্ভর করি। এই পেশেন্টের লং টার্ম ট্রিটমেন্ট কি হবে? Sir, we have to prescribe the 4 important agents that that prevents that has mortality benefit, such as we have to give the patient if the patient does not have bradycardia, I will give beta blockers, I will give ACE inhibitors or ARBs if the patient has cough. I will also prescribe the long-term dual antiplatelet therapy if the patient has PCI, or if the patient doesn't have PCI, then I have to provide the antiplatelet therapies. And I also have to control the risk factors such as hypertension, diabetes mellitus, and any other
comorbidities that the patient might have. And I also have to prescribe the long-term, lifelong high-dose, high-intensity statin, such as atorvastatin 40 to 80 milligrams for lifelong. আচ্ছা, এই যে দেখো তুমি যে বললে একেবারে সবগুলো জিনিস মোটামুটি কভার করেছো, কিন্তু চমৎকার। আমি কি বলবো, ইম্পর্টেন্ট জিনিস হলো আমার কোনগুলা দিতেই হবে। সবার আগে অ্যান্টিপ্লেটলেট, yes sir, dual antiplatelet for 1 year whatever I do, yes sir, then single dose antiplatelet lifelong. Second, statin, high dose statin 40 to 80 milligram, 40 milligram atorvastatin বললে আমি খুশি, অথবা 20 milligram rosuvastatin. Third, depending upon pressure and other risk factors, ACE and LV function, ACE inhibitor and beta blocker. বিটা ব্লকার কিন্তু অনেক পিছিয়ে গেছে। আগের স্টাডিতে যেটা বলা হতো যে বিটা ব্লকার মর্টালিটি কমায়, দেখা গেছে এখন স্টাটিন আর ডুয়েল অ্যান্টিপ্লেটলেট আসার পরে বিটা ব্লকারে সেই ইম্পর্টেন্স আসলে নাই। রিসেন্ট একটা স্টাডিতে বলছে যে অ্যাকিউট অ্যামাইড পরে 1 বছরের পরে বিটা ব্লকারের এমন কোনো ইম্পর্টেন্স নাই। খুব রিসেন্ট একটা স্টাডিতে এখন দেখিয়েছে। ওটা এখন গাইডলাইন আমরা ওভাবে বলি না, কিন্তু কতদিন দিতে হবে আমরা এখনো বলি যে এলভি ডিসফাংশন যদি থাকে লাইফ লং, এলভি ডিসফাংশন যদি না থাকে 1 বছর পর্যন্ত বিটা ব্লকার দিতে হবে, তারপরে এভিডেন্স উইক। অ্যান্টিপ্লেটলেট লাইফ লং, স্টাটিন লাইফ লং, কাজে ওই দুটো আগে বলবো তারপরে এটা বলবো। এলভি ডিসফাংশন থাকলে ACE ইনহিবিটর লাইফ লং, ACE ইনহিবিটর যদি টলারেট করতে না পারে আর্নি, পেশেন্ট যদি এফোর্ড করতে মানে সরি ARB, পেশেন্ট যদি এফোর্ড করতে পারে এলভি ডিসফাংশন থাকলে আমি আর্নি দেব, এই কথাটা এখন বলতে হবে। 4 নম্বরে তুমি যেটা বলেছো আদার রিস্ক ফ্যাক্টরস, লাইফস্টাইল চেঞ্জ, মেইনটেনেন্স। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এটা এখানে একটা খেয়াল করছো, এর কি এভি ব্লক আছে? স্যার মনে হচ্ছে মানে পিয়ারটা মানে একদম স্লাইটলি, ভেরি স্লাইটলি, এভার সো স্লাইটলি প্রলং, নাও মার্জিনাল। লুক এট লিড 2। জি স্যার আছে। লিড 2 তে খেয়াল করো কিছু কিছু লিডে দেখলে মনে হয় এটা বর্ডার লাইন। আমি কিন্তু এটাকে খুব বেশি জোর দিব না। কেন জোর দেব না? তোমার লিড 2 তে দেখলে শুধু অন্য লিড গুলো দেখে কিন্তু মনে হচ্ছে না, তাই না স্যার? V1-এও কোন কোন লিডে মনে হচ্ছে ভেগালটন বেশি হলে কোন কোন লিডে একটু এভিয়ান বাড়ছে, নইলে বাড়ছে না। এর যদি কেউ বলে বা না বলে আমি এটা খুব বেশি জোর দিব না। এবার এটা দেখো, Dr. Shariful Halim. Sir, this is a 12 lead surface ECG with normal paper speed and normal voltage calibration with no excellent. rhythm lead, showing that the rate is around 75 beats per minute and the rhythm is regular sinus and the axis is normal. So lead 2 cannot be assessed properly due to sir একটু ভালো দেখতে পাচ্ছেন না lead 2 properly, but lead 2-3 AVF shows that widening of the S wave. Lead 1 AVL and V5 V6 shows also widening and slurring of the S wave. And the chest leads from V1 to V3 there is ST elevation with in V1 there is R is dominant with presence of Q wave from V1 to V4, and there is V6 পর্যন্ত দেখা যায় না sir. V6 up to sir V6 burdens are present, sir. There is no evidence of left-sided chamber enlargement. না রে, যখন এমআই হবে না স্যার বলবো না, আমরা ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি, আসল জিনিস সীমাবদ্ধ থাকে। Okay sir, so based on the findings in this ECG,
my diagnosis is most likely diagnosis is this could be acute ST elevated MI anterior with right bundle branch block pattern with patient in sinus rhythm. Good. এখন দেখো ও যা বলেছে কারেক্ট। 12 lead ECG, surface ECG বলো তুমি, অসুবিধা নেই, with normal standardization and calibration and paper speed, showing the patient rhythm is sinus and regular. The rate is about 93 beats per minute. তোমার ওখানে তো রেট লেখা আছে 29/4/2022 কাজে বুদ্ধিমানের মতো ইনফরমেশন দেয়া থাকলে ওটা ইউজ করে শিখো। স্যার দেয়ার ইজ লিড 1 কে সবসময় ইম্পর্টেন্স দিবা। তুমি রিদম কিন্তু কথা বলে দিয়েছো, পিএম এর কথা বলে দিয়েছো যে সবখানে আছে। there is slurred S wave, there is wide S wave in lead 1. lead 1 এ নরমালি S wave থাকে না, থাকা মানে হলো তা আরবিবি থাকার সম্ভাবনা আছে। আমি আর অন্য কোনো লিডে তাকানো দরকার নাই। I will go back to lead V1. There is wide QRS with tall R wave, prominent R wave in V1. তার মানে আমি বলে দিচ্ছি ওখানে স্লার টেস্ট, এখানে মানে বড় R আছে। That configuration is QR. Lead 1 V1 V2 তে কখনোই কিউ ওয়েভ থাকতে পারে না। অন্য সবকটা লিডে নরমালি চিকন একটা কিউ ওয়েভ থাকলেও থাকতে পারে, নট ইন V1 V2, থাকলে এটা অ্যাবনর্মাল। এভিআরএ কিউএস কমপ্লেক্স তুমি আশা করতে পারো, এবং অন্য লিড গুলায় ছোট্ট একটা চিকন কিউ থাকলেও থাকতে পারে, বিশেষ করে এলভি যদি থাকে, বাট V1 এ নো, থাকলে এটা অ্যাবনর্মাল। কাজে there is Q wave, pathological Q wave. আমি এটা শুনতে চাইবো, pathological Q wave in V1 to V6. Now, next with ST elevation in V1 to V5, V6 পর্যন্ত বলতে পারো, কারণ জাংশনের ATBLC এর পরে আমি দেখতে পাচ্ছি এলিভেশন আছে। So my diagnosis is acute ST elevated anterior MI with right bundle branch block. এই কথাটার ইম্পর্টেন্স কি? রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লকের রাইট বান্ডল ব্রাঞ্চের সাপ্লাই হলো ফার্স্ট সেপ্টাল ব্রাঞ্চ থেকে, এলইডির প্রথম একটা ব্রাঞ্চ। তার মানে এটা একদম প্রক্সিমাল এলইডিতে অক্লুশন, তার মানে বিশাল এলাকা এটা ড্যামেজড, এবং এর আরবিবি থাকা মানে হলো যে এই পেশেন্ট কমপ্লিট হার্ট ব্লকেও যেতে পারে, এই পেশেন্টের ড্যামেজ বেশি দেখে তার কার্ডিওজেনিক শকে যেতে পারে, এই পেশেন্টের অ্যান্টেরিয়র এমআই থেকে রাপচার হওয়ার, কার্ডিয়াক রাপচার হওয়ার চান্স বেশি, এরিথমিয়ার চান্স বেশি, এবং তার এসটি কিন্তু এখন এলিভেটেড আছে, তাই না? ইয়েস স্যার। কি থাকলে আমি শিওর হতাম এটা এনিরিজম না, এটা আসলে একদম অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই, যদি ইনফিরিয়র লিডে কিছু মানে ডিপ্রেশন, রিসিপ্রোকাল চেঞ্জ থাকতো। তা কিন্তু নাই না স্যার। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এটা এসটিসিলমেন্ট ইনফিরিয়র এমআই বলতে পারি, অ্যান্টেরিয়র এমআই বলবো। কেউ যদি বলে যে এটা না হয়, আমি বলছি যে এটা তার এখন কোনো চেস্ট পেইন নাই, তাহলে কি মনে করবো? আমি বলবো তাহলে আমি মনে করি এটা একটা ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম হয়ে গেছে ওখানে। ঠিক আছে, সুন্দর বলছো। এটা কে বলবা? এটা কিন্তু শেষ। আর ডক্টর মাসুম বিল্লাহ হাত তোলা আছে, আপনি কি বলবেন? আর শরীফুল হালিম তো আছেই। ডক্টর মাসুম বিল্লাহ, মাসুম বলো। তাহলে শরীফুল হালিম। Sir, this is a 12 lead surface ECG with normal paper speed and normal calibration, showing rate is around 37 beats per minute. Rhythm is regular and sinus. The axis is normal. Lead 2-3 AVF shows there is a teen version. There is teen version with presence of probably E wave in lead 2, 3,
and also AVF. And there is mild ST depression and T inversion with probable E wave in chest leads from V2 to V6. And there is also the voltage is very high in lateral leads, but there is no. Sir, could be LVH, but I cannot see the. I cannot assess the deep ASF, sir. Depth ASF depth, sir. বুঝতে পারছেন না কতটুকু আছে. So could be. এবারে একটু ইসিজি এর উপরের দিকে যেখানে হার্ট রেটটা তুমি সুন্দর করে টুকলিফাই করেছো তার একদম লাস্ট লাইনটা দেখো, RV5 প্লাস SV1 কি লেখা আছে? 2.6 plus 0.6. তার মানে 3.2 আছে স্যার, এটা হচ্ছে বর্ডার লাইন স্যার, কাজে এটা বর্ডার লাইন, LVH নাই, LVH নাই স্যার. So based on the and there is an RSR pattern in the lead V1, and there is also prominent R wave in V1 V2. So there is abnormal progression of the R wave from V1 to V4. So R wave progression is abnormal here. So this patient has diagnosis. So this patient has sinus bradycardia with T inversions in the anterior leads due to, so could be sir anti-ischemia, and there is also abnormal progression of the ROF. So this could be dextrocardia as well. না রে, তুমি খেয়াল করে দেখো তোমার V1 এ তুমি আমি একটু এতে যাই, RBBP হতে পারে স্যার, একটা ডিফারেনশিয়াল RBBP হতে পারে স্যার। হাত তুলেছে কয়েকজনে, দেখি কেউ বলবে কথা? ডক্টর নাইম হাসান জি বলেন। স্যার, here every alternate P wave is not conducted. Excellent. Look at lead 2, look at V1. Whenever you have bradycardia like this, when the PR interval is quite good, normal, then always ask yourself, why this much bradycardia? Yes, sir. The patient is a lady in 70 years old. So you have to look for, am I missing something? Yes, you are missing. Look at lead 2. PQRS, টির মাথার উপরে যেন আরেকটা কি আসছে। স্যার ওটা ইউএফ কনফিউজ করতেছিলাম স্যার, আসলে একদমই আছে। কিন্তু দেখো নেক্সট যেটা আছে টিওএফ কিন্তু কখনো বাইফেজিক মানে বাইফিড হয় না, বাইফেজিক হয়, কিন্তু বাইফিড হয় না। ইয়েস স্যার। এটা দেখো সেকেন্ড কিউআরএস টি যেটা সেটা কিন্তু বাইফিড। এবার V1 এ যাই, V1 এ আমি তোমার দেখতে পাচ্ছি বাইফেজিক পিওএফ দেখতে পাচ্ছি, তার মানে এটা জেনুইন এসএনোডাল। তারপরে মাঝখানে দেখি আরেকটা ওয়েভ পাচ্ছি ঠিক একই রকম এই পিওএফটার মতো, যেটা বাইফেজিক, তার মানে ওটা সাইনাস পিওএফ যেটা কন্ডাক্টেড হয় নাই। তাহলে এটা বর্ণনা কি দিব আমি? Second degree heart block 2:1 block. 12 lead ECG. Yes, sir. With normal standardization and paper speed, showing there is P wave before each QRS complex, but alternate P wave is not conducted. মানে একটা গেছে P before every QRS complex is P wave এর জন্য, তার মানে ওই ওয়েভটা ওই QRSটা সুপ্রাভেন্টিকুলার রিদমকে ফলো করছে, সে নিজে থেকে তৈরি হচ্ছে না, এই কথাটা মানে এটা। But every alternate P wave is not conducted. Second, there is slurred S wave in lead 1 with RBBB pattern in V1, RSR pattern. So the axis is normal. So my diagnosis is there is bradycardia due to 2:1 AV block with right bundle branch block. Yes, sir. এই যে অ্যান্টি-ইসকেমিয়া, যখন আমি আরবিবিবি বলবো তখন আমি ওইটা বলবো যে there is T-wave inversion, কিন্তু ওগুলো কিন্তু আমার কাছে আর ইম্পর্টেন্স নাই। এটা কি ইসকেমিয়া হতে পারে? হতে পারে। আমি ইসকেমিয়া বললে কি আমি খুশি হব? আমি খুশি হব। 70 years old, তা তো হতেই পারে, বাট এটা সেকেন্ডারি হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এখানে যে বাইফেজিক যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো আসলে তোমার
বাইফেজিক টিউবের উপরে পিটাও একটা পড়েছে, সেই জন্য আরো বেশি হয়ে গেছে। Yes, sir. Confuse করছিল এটা। খুবই ইন্টারেস্টিং। Yes, sir. এই পেশেন্টটা এই বিসিজি গুলাই কিন্তু আমরা মিস করি, এই 2:1 এভি ব্লক গুলাকে। এই পেশেন্টের সিমটম থাকলে পরে অবশ্যই পেসমেকার দিলে খুব উপকার হবে। আমার মনে হয় আমার টাইম ইজ আপ। তোমরা যদি অনুমতি দাও তাহলে এখানে শেয়ার করি, এই শেয়ারটা বন্ধ করি। দিদি বল, কি বলবি বল। ও মনে হয় স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে কোনো কারণে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দিদি এসেছে, বলো বলো ভাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, প্রথম যে ইসিজিটা দেখাইছেন স্যার, ওইখানে স্যার সিনকুপ ছিল স্যার, তো ওটার মধ্যে যে স্যার হল্টার মনিটরিং বললেন স্যার, তো এটা করার আগেই তো স্যার ডায়াগনোসিসটা ওইখানে স্যার হয়ে যায়, তাহলে কি স্যার এক্স্যাক্টলি আমি কি বলেছিলাম মনে আছে? তোমার কোশ্চেনটা খুব ভ্যালিড। যদি আমি বর্ণনাটা টিপিক্যাল সিমটমের মতো হয়, আমার কোনো কিছু দরকার নাই, আমি স্ট্রেইট পেসমেকারে যাব। বাট আমার যদি সন্দেহ থাকে তার লস অফ কনসাসনেসটা সেটা কি সিনকোপাল নাকি স্ট্রোক নাকি অন্য কিছু, তাহলে আমি বলবো ইউ হ্যাভ টু গো ফর হল্টার। তোমার কোশ্চেনটা খুব জরুরি, এবং এটা কিন্তু আমি তখন বলেছিলাম যে প্রথমে সিনকোপ পরে বললাম না, লস অফ কনসাসনেস, মানে আমি একটু রাখলাম, গ্যাপ রাখলাম। যদি সিনকোপ ক্লিয়ার কাট সিনকোপের বর্ণনার মতো হয়, কিছু দরকার নাই, স্ট্রেট ফরওয়ার্ড পেসমেকার। ইউ আর রাইট। থ্যাংক ইউ স্যার। আমরা কি সিএজি যদি করতে পারি কোন রোগীর, তাহলে অ্যান্টিপ্লেটলেটের ডোজ কম দেব? কি আমরা যদি কোন রোগীর সিএজি করার সুযোগ থাকে প্রাইমারি পিসিআই, তাহলে কি আমরা অ্যান্টিপ্লেটলেটের ডোজ কম দেব লোডিং ডোজের মধ্যে? তুমি তো উল্টা বুঝলা। যাকে ক্যাথল্যাবে নিয়ে যাবা তাকে লোডিং ডোজ 600 মিলিগ্রাম দিতে হবে ক্লোপিডোগ্রেল, আর যাকে থ্রম্বোলাইসিস করবা তাকে দিবা 300 মিলিগ্রাম। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা খেয়াল রাখিস, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার থ্যাংক ইউ স্যার। আমরা আপনাকে আর আটকে না রাখি, আপনার আর মনে হয় তেমন কোনো প্রশ্ন নাই স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি আপনারা অনেক ব্যস্ততার মধ্যে আমার যেটা কনফিউশন ছিল সেটা জানি না, ঠিক হয়ে গেল। কারণ আমি সেদিন বললাম যে থ্যাংক ইউ স্যার। Thank you, sir. Thank you so much, sir. Khuda Hafiz. Wish you everyone good luck. Thank you, sir. Thank you, sir. Assalamu alaikum, sir. Thank you, sir. থ্যাংক ইউ স্যার। নুভিস স্যার কেউ থাকলে সেশন করতে পারেন। পলাশ স্যার